স্বাগত। আপনারা দেখছেন নিউজ রুম সংলাপ। আপনাদের সঙ্গে আছি আমি ফখরুল ইসলাম। প্রথমে জানাবো গত 24 ঘন্টায় দেশ ও দেশের বাইরে ঘটে যাওয়া খবরাখবরের শিরোনাম। এখনো ধরাছোঁয়ার বাইরে রিজেন্ট মালিক সাহেদ। বন্যায় প্লাবিত দেশের 23 জেলা, সংক্রমণ ঠেকাতে ঈদুল আজহার জামাতে 13 সরকারি নির্দেশনা। স্থানীয় সরকারকে ঢেলে সাজানোর উদ্যোগ প্রধানমন্ত্রীর। দেশে লাখ ছাড়ালো করোনায় সুস্থের সংখ্যা, মোট আক্রান্ত 2 লাখের কাছাকাছি। ঊর্ধ্বমুখী সংক্রমণে গত 24 ঘন্টায় দেশে করোনা আক্রান্ত শনাক্ত 3,163। সারা বিশ্বে করোনায় মোট আক্রান্ত 1,33,00,000। মৃত্যু ছাড়িয়েছে 5,77,000। এইসব খবরাখবর নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে অতিথিরা যুক্ত হবেন। আমরা একটু সরাসরি চলে যাই, তাদের সঙ্গে একটু পরিচয় করাই দিতে চাই। প্রথমেই আমাদের সঙ্গে এরই মধ্যে যুক্ত হয়েছেন আবু তাহের, সিইও, টাইম টেলিভিশন যুক্তরাষ্ট্র থেকে তিনি যুক্ত হয়েছেন, এবং আমাদের সঙ্গে যুক্ত আছেন ডক্টর মোহাম্মদ আব্দুল আজিজ, সংসদ সদস্য, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য, এবং আরো যুক্ত রয়েছেন আমাদের সঙ্গে কুদ্দুস আফরাদ, সভাপতি, ঢাকা সাংবাদিক ইউনিয়ন। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি, এবং ধারাবাহিকভাবে আরো একজন আমাদের সঙ্গে যুক্ত হবেন অতিথি আলোচনায়। প্রিয় দর্শক, আমরা এরই মধ্যে আমাদের যে সারা বিশ্বে আজকে গত 24 ঘন্টা করোনা আক্রান্তের চিত্র এবং এখন পর্যন্ত সর্বমোট যে চিত্র সারা বিশ্বে, সেই চিত্রগুলো আমরা একটু দেখাবো। এখন পর্যন্ত সারা বিশ্বে করোনা মোট আক্রান্ত যেটি বলছিলাম প্রায় 1,33,526 জন, এবং মৃত্যু সংখ্যা 5,77,911 জন, এবং সুস্থ হয়েছেন এখন পর্যন্ত 77,86,728 জন। এটি ছিল সারা বিশ্বের মোট যে তালিকা সংখ্যা সেটি, এবং আমরা একটু বিভিন্ন দেশের যে তালিকা সেটি আমরা দেখাতে চাই। সর্বোচ্চ অবস্থানে যুক্তরাষ্ট্র তার অবস্থান ধরে রেখেছে এখন পর্যন্ত। আজ দেখছি যে আমরা 433 জন গত কয়েক ঘন্টা মৃত্যুবরণ করেছে, যেটি গতকাল আমরা দেখেছি যে 100-র নিচে ছিল, এবং এখন পর্যন্ত সর্বমোট তাদের মৃত্যু সংখ্যা যেটি আছে 1,38,680 জন, এবং 35 লাখেরও বেশি যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা। দ্বিতীয় অবস্থানে ব্রাজিল গত কয়েক সপ্তাহ ধরেই তাদের অবস্থান ধরে রেখেছে, এবং গত কয়েক ঘন্টায় 240 জন মৃত্যুবরণ করেছে, এবং আক্রান্তের সংখ্যা গত কয়েক ঘন্টায় 7,596 জন। এবং তৃতীয় অবস্থানে গত সপ্তাহ থেকে আমরা দেখছি যে ইন্ডিয়াতে গত কয়েক ঘন্টা আমরা দেখছি 587 জন মৃত্যুবরণ করেছে, এবং আক্রান্তের সংখ্যা 28,723 জন। সর্বমোট আক্রান্ত প্রায় 9,36,368 ইন্ডিয়াতে। চতুর্থ অবস্থানে রাশিয়াতেও একই অবস্থা, ঊর্ধ্বমুখী সংক্রমণ যে ধারা সেটি অব্যাহত রয়েছে রাশিয়াতে। এখন পর্যন্ত গত কয়েক ঘন্টা 175 জনের মৃত্যু হয়েছে, এবং 6,248 জন মৃত্যুবরণ করেছে এখন পর্যন্ত। 7 লাখের বেশি তাদের আক্রান্তের সংখ্যা। এটি ছিল সারা বিশ্বের যে বিভিন্ন দেশগুলো রয়েছে সংক্রমণের পরিসংখ্যানে যে ধারাবাহিক অবস্থান সেটি জানিয়ে দিলাম, এবং আমরা বাংলাদেশের যে পরিসংখ্যান, মোট আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা সেটি একটু জানাতে চাই। এখন পর্যন্ত প্রায় 2 লাখের কাছাকাছি, অর্থাৎ 1,90,057 জন মোট আক্রান্তের সংখ্যা আজ পর্যন্ত, এবং মৃত্যুবরণ করেছেন 2,424 জন, এবং সুস্থের হার কিন্তু অনেকটাই বেশ এগিয়েছে বাংলাদেশের, সেখানে 1,03,227 জন মৃত্যুবরণ করেছে। প্রিয় দর্শক, আমরা সারা বিশ্বের যে পরিসংখ্যান সেটি জানিয়ে দিলাম, এবং আরো নানান খবরাখবর এবং তার বিশ্লেষণ নিয়ে আমাদের যে অতিথিরা রয়েছেন তাদেরকে নিয়ে আমরা আলোচনায় যুক্ত হতে চাই। আমাদের সঙ্গে 4 জন অতিথি যুক্ত 3 জন এরই মধ্যে হয়েছে, এবং আরো একজন অতিথি যুক্ত হবেন কিছুক্ষণের মধ্যেই। আবু তাহের, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন, আমেরিকা থেকে আপনি আমাদের সঙ্গে যুক্ত আছেন। আপনাকে দিয়ে শুরু করি যে আলোচনা। মহামারীতে আসলে অভিবাসী শ্রমিকদের পরিবার ক্ষতিগ্রস্ত হবে, বাংলাদেশের অভিবাসী শ্রমিকদের পরিবার, এমনটি জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। একই সাথে আমাদের শত শত প্রবাসী বিশ্বের বিভিন্ন দেশে মৃত্যুবরণ করেছে করোনায়, আমরা তাদেরকে হারিয়েছি। এটি অনেকটাই শোকের খবর। যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি প্রবাসী বাংলাদেশে মৃত্যুবরণ করেছে। একই সাথে বাংলাদেশের সংক্রমণও ঊর্ধ্বমুখী। আপনার পর্যালোচনা দিয়ে শুরু করতে চাই আজকের আলোচনা। থ্যাংক ইউ সো মাচ আমাকে আপনাদের সাথে সংযুক্ত করার জন্য। আমি যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি, এবং আপনাদের যে এই দুর্দিনে আমরা সহমর্মিতা প্রকাশ করছি যুক্তরাষ্ট্র বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে। আমি আমার এক্সপিরিয়েন্স যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমরা তো, আপনি জানেন যে সবচেয়ে ভয়াবহ একটি অবস্থা থেকে আমরা মোটামুটি বেরিয়ে এসেছি। নিউ ইয়র্কে আমরা যারা অবস্থান করছি, সারা বিশ্বের আপনার এপিক সেন্টার বলা হচ্ছিল নিউ ইয়র্কে, যে এই জায়গাটি সবচেয়ে বেশি কেন্দ্রীভূত ভয়াবহ একটা অবস্থা ছিল। এবং আমরা নিজেরা সকালে ঘুম থেকে যখন জাগতাম তখন আমাদের সৃষ্টিকর্তার প্রশংসা করতাম যে জেগে উঠতে পারলাম, আবার সন্ধ্যায় কি বেঁচে থাকবো না হাসপাতালে গিয়ে জীবনের ইতি ঘটবে, এই ধরনের একটা অবস্থার মধ্যে আমি ছিলাম। সেই অবস্থা থেকে যাই হোক, যেভাবে হোক আমরা বেঁচে গেছি। বাট আপনি জানেন যে আমরা
আমার মনে হয় যুক্তরাষ্ট্রে প্রবাসীদের যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির যে হিস্ট্রি, এই হিস্ট্রির মধ্যে সবচেয়ে বিভ্রান্তক, সবচেয়ে দুঃখজনক, সবচেয়ে মর্মান্তিক এবং সবচেয়ে মানে দুঃখের যে ইতিহাস যদি বলেন, সেই ইতিহাস ঘটেছে আমাদের এই করোনা ভাইরাসের কারণে। সো আমি আমি প্রথমে বলবো যে আপনি যেটা বলেছেন যে ইনফ্লুয়েন্সটা মানে এর প্রভাব কি হতে পারে, যে করোনার কারণে যে প্রবাসী বাংলাদেশে যারা প্রবাসে আছেন তাদের উপর কি প্রভাব পড়তে পারে যদি আসেন, আমি ওই পয়েন্টে যাচ্ছি না। সো পয়েন্টটা হচ্ছে যে যুক্তরাষ্ট্রে যারা আছেন তাদের উপর এক ধরনের প্রভাব আছে, সেটা আর মিডল ইস্টে যারা আছেন তাদের উপর এক ধরনের প্রভাব আছে। সো মিডল ইস্টে যারা আছেন এরাই মেইনলি বাংলাদেশের ফরেন কারেন্সির যোগানদাতা যদি আপনি বলেন, তাহলে মিডল ইস্টে যারা আছেন তারাই সবচেয়ে বড় যোগানদাতা ফরেন কারেন্সি যারা আছেন মিডল ইস্টে। সো মিডল ইস্টে যারা আছেন তাদেরকে আমরা যেটা জানতে পাচ্ছি যে তাদের অলমোস্ট সবাইকে এই করোনার কারণে আরব আমিরাত, সৌদি আরব, কুয়েত অনেকেই তাদেরকে বের করে দিচ্ছে যে তোমরা দেশে ফিরে যেতে হবে। তো আমি মনে করি যে এটা কয়েকদিন আগে আমার সাথে পররাষ্ট্রমন্ত্রীর কথা হচ্ছিল, আমার মনে হয় যে ইট উইল লিভ এ ভেরি ভেরি ব্যাড ইকোনমিক ইম্প্যাক্ট অন বাংলাদেশ। বিশেষ করে আপনি জানেন যে বৈদেশিক মুদ্রার যে রিজার্ভ, এই রিজার্ভের উপর সাংঘাতিক ধরনের একটা নেতিবাচক প্রভাব ফেলবে। আপনি যদি আসেন যুক্তরাষ্ট্রের কমিউনিটিতে, আমি বলবো হ্যাঁ, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটি আপনি জানেন যে বেকারত্ব হচ্ছে যে বলা হয় যে আপনার গ্রেট রিসেশন যেটা ছিল, সেই গ্রেট রিসেশনের পরে সবচেয়ে বড় বেকারত্ব বাংলাদেশ যুক্তরাষ্ট্রে বিরাজ করছে। এবং এই বেকারত্বের কারণে বাংলাদেশি কমিউনিটির বাইরে না, বাংলাদেশি কমিউনিটির অলমোস্ট সবাই তাদের আপনার চাকরি হারিয়েছেন বা বেকার হয়ে বসে আছেন। এই অবস্থায় যে বাংলাদেশের উপর যদি এটা ইম্প্যাক্ট আমি বলি, তাহলে বাংলাদেশ অনেক যুক্তরাষ্ট্রে অনেক প্রবাসী আছেন যারা বাংলাদেশে ইনভেস্ট করেছেন, যারা বাংলাদেশে তাদের আত্মীয়স্বজনের কাছে অর্থ প্রেরণ করেন, যারা বাংলাদেশে নিয়মিত তারা বিভিন্ন জিনিস সরবরাহ করেন, যারা বাংলাদেশের অর্থনীতির একটা চালিকা শক্তি হিসেবে কাজ করে। এই যে প্যান্ডেমিক এবং এই করোনার কারণে আমি মনে করি সব যদি মিলান, তাহলে এটা হবে একটা অকল্পনীয় ইকোনমিক আপনার প্রভাব, বাংলাদেশের অর্থনীতির উপর নেতিবাচক বড় ধরনের একটি প্রভাব সৃষ্টি করবে এই করোনা ভাইরাস এবং প্রবাসী বাংলাদেশিদের উপর তার যে প্রভাব, এই প্রভাবের কারণে। জি ধন্যবাদ। আমরা আপনার কাছে আবারও ফিরবো। নিশ্চয়ই এটি কাটিয়ে উঠবে বাংলাদেশ, যে প্রভাব বাংলাদেশের উপর পড়তে যাচ্ছে এমন একটি আশঙ্কা রয়ে গেছে। আমাদের সঙ্গে ইতিমধ্যে যুক্ত হয়েছেন নুরুল ইসলাম হাসিব, চিকিৎসক এবং সাংবাদিক। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা একটু ডক্টর আব্দুল আজিজ আপনার কাছে আসতে চাই। আপনি সংসদ সদস্য, আপনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে সংসদীয় স্থায়ী কমিটির যে সেখানকার একজন সদস্য, সেই হিসেবে আসলে আমরা গত বেশ কিছুদিন ধরে স্বাস্থ্য খাতের যেসব আলোচিত ঘটনাগুলো আমরা দেখছি, রিজেন্টে করোনা টেস্টের অনুমতি দেয়া নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য দেখছি। আজকে স্বাস্থ্যমন্ত্রী বলছেন তিনি কিছুই জানেন না, অথচ তার উপস্থিতিতে যে অনুমতি দেওয়ার ব্যাপার, টেস্টের যে নমুনা পরীক্ষা সেটি কিন্তু হয়েছে রিজেন্টের। এমন একটি বিষয় আমরা লক্ষ্য করছি, এগুলো আসলে বিতর্কের জন্ম দিচ্ছে। আরেকটি বিষয় হচ্ছে যে দায়িত্বশীলদের চোখের সামনে কিন্তু এসব অনিয়মগুলো ঘটছে, তাহলে এসব ঘটনার দায় অধিদপ্তর কিংবা মন্ত্রণালয়ের উপর বর্তায় কিনা, আপনি কি বলবেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ। যারা করোনায় নিহত হয়েছে আমি তাদের শোকসন্তপ্ত পরিবার প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং আত্মার শান্তি কামনা করছি। পাশাপাশি যারা এই মুহূর্তে আক্রান্ত, আমি তাদের দ্রুত আরোগ্য কামনা করছি। আপনি যে প্রসঙ্গটা তুললেন, আপনি দেখেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশ আওয়ামী লীগ কখনো দুর্নীতিকে প্রশ্রয় দেন। বিশেষ করে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা কখনো দুর্নীতিকে কোনো অবস্থায় প্রশ্রয় দেননি। উনি তার সংসদের ভাষণের 2 দিন এবং শেষ বক্তব্যতে উনি স্পষ্টভাবে বলেছেন যে এখন পর্যন্ত যে দুর্নীতিগুলা ধরা হয়েছে, ক্যাসিনো বলেন অথবা স্বাস্থ্য মন্ত্রণালয় বলেন অথবা এই যে পর্দা কেলেঙ্কারি যে ঘটনাগুলো বিভিন্নভাবে মিডিয়াতে আসছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে জড়িত, এই প্রত্যেকটা কিন্তু সরকার নিজের উদ্যোগে এইগুলাকে আইডেন্টিফাই করছে এবং তার তদন্ত হচ্ছে। আমি বিশ্বাস করি যে ঘটনাগুলো ঘটছে, আমি কাউকে দায় দেবো না, শুধু একটা কথা বলবো যে জয়ন্তী শেখ হাসিনা কখনো অন্যায়কে প্রশ্রয় দেয়নি। তদন্ত হচ্ছে, দুদক থেকে চিঠি দেওয়া হয়েছে, দুদক তদন্ত করবে এবং যে আইন প্রয়োগকারী সংস্থা আছে তারাও বিষয়গুলো খতিয়ে দেখছে। আমি বিশ্বাস করি যে খুব দ্রুত সময় এই যে আজকে রিজেন্ট অথবা সাবরিনা আরিফিনদের নিয়ে যে কেজি যে গল্পগুলো আমরা শুনতেছি, যেটা
আমাদের জন্য, সরকারের জন্য অত্যন্ত বিব্রতকর। আমি মনে করি সরকারের যে এতদিনের অ্যাচিভমেন্ট, মাননীয় প্রধানমন্ত্রী দিন রাত যিনি কাজ করে চলছেন এই দেশের মঙ্গলের জন্য, এই দেশের উন্নয়নের জন্য, যেটাকে সারা বিশ্বের বুকে একটা নিম্ন মধ্যম আর দেশে আমরা রূপান্তরিত হয়েছিলাম। শুধু তাই না, বাংলাদেশের যে বিভিন্ন উন্নয়নমূলক কাজ, আপনি যদি পদ্মা সেতু বলেন অথবা আমরা ফ্লাইওভার বলি বা যেসব কাজগুলো চলছে, সবগুলো কাজই কিন্তু বাংলাদেশের আওয়ামী লীগ মাননীয় প্রধানমন্ত্রী হচ্ছে। এই যে উন্নয়ন, সেই উন্নয়নের অনেক কিছু আজকে এইসব বিভিন্ন রকম স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে কথাবার্তা চলছে, মিডিয়া বলেন বা সংসদে বলেন, বিভিন্নভাবে চলছে। এটা আমি মনে করি যে সরকারকে দারুণভাবে বিব্রত করেছে এবং ব্যথিত করেছে, যার জন্য কি বলে দুদক থেকে শুরু করে আইন সংস্থা তারা তদন্ত করছে। আমি বিশ্বাস করি যে অতি দ্রুত সময়ের মধ্যে এর প্রকৃত ঘটনা কি সেটা বের হয়ে আসবে। কে কি বলতেছে সেটা আমি বলবো না, স্বাস্থ্য মন্ত্রণালয় তার কথা বলতেই পারে, কিন্তু এর সঙ্গে রিজেন্টের সাথে যে চুক্তি হয় সেখানে স্বাস্থ্য মন্ত্রণালয়, আপনার পত্রিকা দেখছেন, সেখানে উনি উপস্থিত ছিলেন। তাহলে এই ঘটনাগুলো কেন ঘটলো অবশ্যই মানুষ কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে, আমাদের কাছেও জিজ্ঞাসা। আমি মনে করি যেটাই ঘটনা ঘটে থাকুক, যারাই এর সাথে সম্পৃক্ত অথবা যারাই যা করে থাকে, যে গল্পগুলো যে ঘটনাগুলো আমরা শুনতেছি, প্রকৃত এর একটা তদন্ত হবে এবং একটা সুষ্ঠু রেজাল্ট বের আসবে, যেটা জাতির সামনে একদম দিবালোকের মতো পরিষ্কার হবে। আমি বিশ্বাস করি সেই জিনিসটা খুব বেশি দিনে না, খুব তাড়াতাড়ি হয়তো আমরা সেই জিনিসটা দেখতে পাবো যে প্রকৃত ঘটনা। স্বাস্থ্যমন্ত্রী বলছে কোনো দুর্নীতি হয়নি, বাট আমরা বিভিন্ন পর্যায় থেকে মিডিয়া বা ইলেকট্রনিক্স মিডিয়া দেখছি, সংসদে এইগুলো নিয়ে আলাপ হয়েছে। আমি মনে করি যে অতি দ্রুত সময়ের মধ্যেই যদি সত্যিকার অর্থে দুদক তদন্ত করে প্রকৃত চিত্রটা বের হয়ে আসবে, যেটার জন্য জাতি অপেক্ষা করছে। এবং আমি আর একটা কথা বিশ্বাস করি, আবারও বলতেছি, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা কখনো দুর্নীতির প্রশ্রয় দেননি, কোনো অশুভ কাজে কখনো উনি স্বীকৃতি দেয়নি। আমি বিশ্বাস করি যদি দুর্নীতি হয়ে থাকে অবশ্যই তার বিচার। জি, থাকুন আপনি আমাদের সঙ্গে। আমাদের এরই মধ্যে গত 24 ঘন্টা যেসব খবরগুলো উঠে এসেছে শিরোনামে, ঈদের জামাত 13 দফার নির্দেশনা দিয়েছে সরকার, কোলাকুলি করা যাবে না, সাবান দিয়ে হাত ধুতে হবে, এরকম আরো 13টি মোট যে নির্দেশনা রয়েছে, এগুলো মেনে আসলে ঈদের জামাত আদায় করতে পারবেন। একদিকে 10,000 কোটি টাকার 8 প্রকল্পের অনুমোদন, হাটে পশু কিনতে 2 জনের বেশি নয়, স্বাস্থ্য সেবা বিভাগের এমন একটি নির্দেশনা রয়েছে। 3 দেশের পানির তোড়ে বন্যায় প্লাবিত দেশের 23 জেলা, স্বাস্থ্যবিধি না মানায় সৌদিতে বাংলাদেশ বিমানকে 1 কোটি টাকা জরিমানা, এমন একটি খবরও উঠে এসেছে। নমুনা পরীক্ষা রিপোর্টে বিলম্ব বাড়াতে পারে সংক্রমণ, এটিও একটি খবরের তালিকার একটি অংশ। আমরা একটু আমাদের হাতে যে পত্রিকাগুলো এরই মধ্যে এসেছে, আজকে যে নতুন যে পত্রিকাগুলো রয়েছে সেগুলো, প্রথমে কালের কণ্ঠের শিরোনাম একটু জানিয়ে দিতে চাই। সেখানে করোনার জালে রুদ্ধ উচ্চশিক্ষা, শিক্ষার্থীরা আসলে গত কয়েক মাস ধরে আসলে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো সেগুলো বন্ধ রয়েছে, শিক্ষা কার্যক্রম অনেকটাই বন্ধ রয়েছে, এতে আসলে অনেকটা ক্ষতির মুখে পড়ছে শিক্ষার্থীরা এবং উচ্চশিক্ষাও কিন্তু অনেকটা ক্ষতির মুখে। একই সাথে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন খরচ কমান, নিজের টাকায় চলতে হবে। একনেকে এই কথাটি বলেছেন, ভুল বুঝতে পারছি কিন্তু দেরি হয়ে গেছে, রিমান্ডে সাবরিনা। এইসব ছিল কালের কণ্ঠের শিরোনাম। এরপর দ্য ডেইলি সান আজ শিরোনাম করেছে ফ্লাড রেক্স হ্যাভক, এটি ছিল কালের কণ্ঠের প্রধান শিরোনাম। এরপর আমরা একটু দৈনিক বাংলাদেশ প্রতিদিনে আজকে প্রধান শিরোনাম করেছে আড়ালের গডফাদার কারা, এটি ছিল বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম। এবং আরো বেশ কিছু শিরোনাম রয়েছে, জিজ্ঞাসাবাদে যা বলছেন সাবরিনা, বেরিয়ে আসছে ভুয়া করোনা রিপোর্ট, কাহিনী, বিয়ে, প্রেম, অনেক কিছুই, শাহেদকে খুঁজছে পুলিশ, নথি তলব দুদকের। এই ছিল কাল প্রকাশিত যে পত্রিকাগুলো রয়েছে সেই পত্রিকাগুলোর প্রধান শিরোনাম। আমরা কুদ্দুস আফরোদ আপনার কাছে আসতে চাই। ডক্টর আব্দুল আজিজ তিনি যে বিষয়টি বলছেন যে আশা করছেন যেসব অনিয়ম দুর্নীতিগুলো হয়েছে সেগুলো নিশ্চয়ই তদন্ত হবে এবং এরই মধ্যে গ্রেপ্তারেরও বাকি রয়েছেন, গ্রেপ্তার কেউ হয়েছেন কেউ বাকি রয়েছেন, সকলকে আসলে আইনের আওতায় আনা হবে এমন একটা আশা প্রকাশ করেছেন। স্বাস্থ্য খাতে আসলে শুদ্ধি অভিযানের কথা বারবার বলা হয়, শুদ্ধি অভিযান কতটা হয়েছে বা হচ্ছে বলে আপনার কাছে মনে হয়, যদি সংক্ষেপে একটু বলতেন। ধন্যবাদ আপনাকে। এই গভীর রাতে যারা আমাদের টেলিভিশনে আমাদের এই আলোচনা দেখছেন তাদেরকে শুভেচ্ছা। আসলে শুদ্ধি অভিযান এইসব আমরা শব্দগুলো খুব শুনতে ভালো লাগে, শুনি। আপনি যেটা জিজ্ঞেস করলেন যে শুদ্ধি অভিযান কতটা আশা করা যায়, না স্বাস্থ্য মন্ত্রণালয়ের কোভিড আমাদের এখানে আসার পর থেকে বা আসার আগের থেকে যখন গোটা বিশ্বে ছড়িয়ে গেছিল তখন থেকে আমাদের যে আশা ছিল স্বাস্থ্য মন্ত্রণালয়কে নিয়ে, তার কাছাকাছিও আমরা অর্থাৎ বাংলাদেশের জনগণ ওইভাবে দেখেন। আমাদের
পরম সৌভাগ্য বলতে পারি, যেটুকু হয়েছে এটা আমাদের প্রধানমন্ত্রীর তৎপরতা এবং ওনার মানে দিন রাত একাগ্র ভাবে ওনার পরিশ্রম করে বা দিক নির্দেশনা দিয়ে কিছুটা করেছেন। এখানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ত্রুটি ছাড়া সাধারণ মানুষ কিছুই দেখেন। আপনি একটু আগে আলোচনা হচ্ছিল যে স্বাস্থ্যমন্ত্রী আজকে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় বা ব্রিফিং এ বা আনুষ্ঠানিক ব্রিফিং ছিল না, সেটা তার সাথে কয়েকজন রিপোর্টার সচিবালয়ে যারা কাজ করেন তারা দেখা করতে গিয়েছিলেন। কথা প্রসঙ্গে উনি বলছেন যে কোভিডের যে রিজেন্টের সাথে যে চুক্তি হয়েছে এই বিষয়ে ওনার কোনো জানা ছিল না। উনি এখানে অন্য একটা আন্তঃমন্ত্রণালয়ের মিটিং এ গিয়েছিলেন এবং তাকে বলা হয় স্বাস্থ্য অধিদপ্তর থেকে যে একটা চুক্তি আছে রিজেন্টের সাথে, তো আপনি থাকলে ভালো হয়। সেভাবে উনি ছিলেন। উনি বলছেন যে ভিতরে কি আছে তা আমার জানা ছিল। এটাও কিন্তু একটা ব্যর্থতা। একটা চুক্তি হচ্ছে, স্বাস্থ্যমন্ত্রী হিসাবে বা স্বাস্থ্য মন্ত্রণালয় জানবে না, তাহলে জানবেটা কে? কার সাথে হচ্ছে? স্বাস্থ্য অধিদপ্তর কোনো কিছুই স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা ছাড়া করতে পারে না। তাহলে তার দেশ চলবে না। এইভাবে সবাই যদি দায়িত্ব এড়িয়ে যায়, স্বাস্থ্য অধিদপ্তর বলবে এটা উপরের নির্দেশে, উপর থেকে বলবে যেটা আমরা জানি না, এইভাবে তো দেশ চলবে না। আর আপনি যেটা বলছেন শুদ্ধি অভিযান, শুদ্ধি অভিযান ধরেন এই যে এখন গ্রেপ্তার হচ্ছে, আজকে সন্ধ্যার দিকে শুনলাম রিজেন্ট গ্রুপের এমডি কে এমডি গ্রেপ্তার গ্রেপ্তার করা হয়েছে। হয়েছে। হ্যাঁ, এমডি কে গ্রেপ্তার করা হয়েছে, আরো অন্যান্যদেরকে যাদেরকে আটক করা হয়েছে বা অন্যান্য জায়গায় তল্লাশি চলছে। জ্যাকেজির ব্যাপারে যেসব খবরাখবর জানি যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। এখন বিষয়টা হচ্ছে এখন তো বেড়ায় যদি জমি খেয়ে ফেলে অর্থাৎ ফসল খায়, তাহলে সেই ফসলকে তো বেড়া দিয়ে আটকে রাখা যায় না। সেই জন্য বলছি এটা আবার দেখা যাবে জিকেজি শামীমের মতো অবস্থা। শামীম কিন্তু অলরেডি জামিন নিয়ে ফেলছিল কোর্টে, লাস্টে চেম্বার জজ দিয়ে তাকে আটকানো হয়েছে। এখন এইখানে যখন আবার কোর্টে যাবে সেইখানে কোন শুদ্ধ অভিযানের অপেক্ষা আছে সেটা একটা দেখার বিষয়। তো আমরা সরকারের এইসব মন্ত্রণালয়গুলো, এইসব দপ্তরগুলোকে আরো গতিশীল দেখতে চাই, আরো কর্মমুখর দেখতে চাই, আরো সুইপ দেখতে চাই। দেখতে একটু আগে যে মাননীয় সংসদ সদস্য বলছিল, আসলে আমি আশাবাদী খুব দ্রুত বিচার হবে, কিন্তু বিচারটা কতটা দ্রুত হবে আমি আশা করছি, কিন্তু কতটা এই দ্রুতটা কত বছরের কত সময়ের এটা কিন্তু আমরা কেউ জানি না। আমাদের সম্রাটদের সময় যে ঘটনা দেখলাম, যেভাবে র্যাবের অপারেশন দেখলাম, কি হলো সেটা এখন পর্যন্ত আজকে পত্রিকার খবর হচ্ছে কালকে হয়তো মামলার সূত্রাপুরের যে আওয়ামী লীগের স্থানীয় আওয়ামী লীগের জি ফ্ল্যাট আছে বা টাকা আছে, তাদের মামলা ফসল লাগে, এইসব বিষয়গুলো বাংলাদেশে বিচার আদালতের দিকে তাকিয়েও আমরা হতাশ হই। আবার বিচার ছাড়া বিচার বহির্ভূত কোনো কিছুতে সেটা তো আমরা হতাশ হই, সেটা আমরা চাই। আমরা আসলে আইনানুগ শাস্তি চাই, দ্রুত শাস্তি চাই এবং দৃষ্টান্তমূলক শাস্তি চাই। সাহেবকে যদি এখন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া যায়, এই স্বাস্থ্য অধিদপ্তরে কারা জড়িত তাদেরকে যদি ফাইন্ড আউট করে দৃষ্টান্তমূলক দ্রুত শাস্তি দেওয়া যায়, তাহলে এইসব রেখাপাত করবে মানুষের মনে। কারাপ্টেড যারা তাদের মনে একটা দাগ কাটবে, তাদেরকে একটু সতর্ক করবে, তাদের মনে আতঙ্ক দিবে। আর যদি আমরা এটা ঢিলেমি করি, লম্বা সময় নিয়ে যায়, তাহলে কিছুই হবে না। জি, আপনি থাকুন আমাদের সঙ্গে, আমরা ফিরবো হয়তো আবারও আপনার সঙ্গে। নুরুল ইসলাম হাসিব, আপনার কাছে আসতে চাই। কুদ্দুস আফরার যে বিষয়টি বললেন যে এসব অনিয়মের সঙ্গে বা এসব অনিয়ম যারা করেছেন তাদের প্রশ্রয়দাতা কারা, তাদেরকে খুঁজে বের করে আসলে আইনের আওতায় আনা গেলে আসলে কি তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় আনা সম্ভব কিনা, বা আপনার কাছে কি মনে হয়? আরেকটি বিষয় হচ্ছে যে বাংলাদেশে করোনায় সুস্থের হার কিন্তু বেশ সন্তোষজনক এবং মৃতের হারও কিছুটা কম। সতর্কতা এবং সচেতনতার জায়গায় কতটা সঠিক পথে আছি আমরা যদি বলতেন। ধন্যবাদ। না, কুদ্দুস ভাই খুব ভালোভাবে ব্যাখ্যা করেছেন বিষয়টা, যে আসলে কুদ্দুস ভাইয়ের বক্তব্য থেকে যদি আপনি বের করেন যে আপনার এই সময়ে আসলে সাহস থাকতে হবে। আপনি যখন নেতৃত্বে থাকবেন, আপনি যখন মন্ত্রী হবেন বা তাই না একটা মন্ত্রণালয় কেউ চালাবে, তার সাহস থাকতে হবে। সাহসটা হচ্ছে কিরকম? ফর এক্সাম্পল, আপনার এখন এই যে বিষয়টা হয়েছে, আমি ধরলাম একটা ভুল হয়ে গেছে, তাই না? সরকারের মধ্যে কিছু লোকজন ভুলটা হয়তো করেছে, আবার এই সরকারই কিন্তু তাদেরকে ধরেছে, তাই না? এদেরকে ফাইন্ড আউট করেছে, ধরেছে। সো এখন হচ্ছে এই বিষয়টা আপনাকে কিছুটা স্বীকার করে আপনাকে সামনের দিকে আগাতে হবে। এখন এটা ব্লেম গেমের সময় না, তাই না? কারণ হচ্ছে
আমরা কিন্তু সবাই জানি যে মন্ত্রণালয় এবং অধিদপ্তর কিভাবে চলে, তাই না? মন্ত্রণালয় হচ্ছে সমস্ত পলিসি সিদ্ধান্তে যায় এবং অধিদপ্তর হচ্ছে মূলত বাস্তবায়ন করে। আবার সেটা উল্টো দিকে, মানে ফাইল হচ্ছে উপর থেকে নিচে নামে, নিচ থেকে আবার উপরে যায়। ধরুন এই যে রিজেন্টের যে সিদ্ধান্তটা, তাই না, এটা কিভাবে হয়েছে যে এটা তো মন্ত্রণালয় আবেদন করেছে, মন্ত্রণালয় থেকে ডিরেক্টর হসপিটাল একটা পোস্ট আছে, আপনি জানেন যে স্বাস্থ্য অধিদপ্তরে, যে পোস্টটা সবসময় একটু, আমি বলি একটু অন্ধকারাচ্ছন্ন পোস্ট, কারণ ওখানে অনেক লেনদেন হয় মনে হয়, কারণ ওটা সাংবাদিকের অ্যাক্সেস থাকে না। এবং যেখানে সাংবাদিকের অ্যাক্সেস থাকে না সেখানে আপনি ধরে নেবেন সেখানে যে কাজ হচ্ছে সেটা স্বচ্ছ হচ্ছে না। তো ওই ডিরেক্টর হসপিটাল সে একটা তার মতো করে ইন্সপেকশন করে সে এক ধরনের রিপোর্ট দেয় এবং সেই রিপোর্টের ভিত্তিতে ফাইনাল সিদ্ধান্ত আবার মন্ত্রণালয় থেকে হয়। তো এটাই হচ্ছে আপনার রুলস আর কি। তো এখানে আমি জানি না ওই জানি এই সব বলে আসলে এটা করার কোনো সুযোগ নেই। এখন হচ্ছে আপনার ধরেছে এর ব্যবস্থা করতে হবে, পানিশমেন্ট করতে হবে, পানিশমেন্ট করে আপনার সামনের দিকে এগিয়ে যেতে হবে। কারণ হচ্ছে আমাদের প্যান্ডেমিক কিন্তু শেষ হয়ে যায়নি, তাই না? আপনি যেটা বলছেন যে আমাদের সুস্থতার হার যেটা হচ্ছে, হ্যাঁ আমাদের 1 লক্ষ সুস্থ হয়েছে, কিন্তু আমাদের কিন্তু ইনফেকশনও হচ্ছে প্রচুর পরিমাণে। আপনি যদি আমাদের যে প্রতিদিন যে স্যাম্পল টেস্ট হয়, যে আপনাদের অনেকে বলে কম হয় বেশি হয়, আমি সবটাই ধরে নিলাম, ধরেন কমই হয়, কিন্তু যে পার্সেন্টেজ যে স্যাম্পলটা টেস্ট হয় সেখান থেকে যে শনাক্তটা হয় সেটা কিন্তু গত কয়েকদিনে বেশি হচ্ছে। আপনি এর আগে কয়েকটা সপ্তাহে টানা কিন্তু আপনার দেখা যেত 20%, 21%, 22% এরকম হতো, এখন কিন্তু 24% পাওয়া যাচ্ছে, তাই না? স্যাম্পল কম হয়, কেসও কম, কিন্তু আপনি যখন পার্সেন্টেজ ধরবেন, মানে 17,000-এ যে কেস হবে 12,000-এ ডেফিনেটলি কম হবে, কিন্তু যখন শতাংশ করবেন দেখবেন এই শতাংশটা কিন্তু বেশি। তার মানে হচ্ছে আপনার এটা এখন ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। এবং সামনে আমাদের জন্য চ্যালেঞ্জ হচ্ছে কোরবানির ঈদ। আপনি জানেন যে কোরবানির ঈদ আমাদের বাই দিস টাইম এমনিতেই আমাদের একটা নর্মাল সিচুয়েশন দেখা যাচ্ছে, রাস্তায় এখনই ট্রাফিক জ্যাম হয়ে যাচ্ছে। কোরবানিতে প্রচুর মুভমেন্ট হবে, মানুষের মুভমেন্টটা হচ্ছে খুবই আপনার এখানে এই বিষয়। কারণ হলো প্রথম থেকেই যেটা বলা হচ্ছিল যে আমাদের জন্য কিন্তু আমরা যদি শুধু ঢাকাটাকে আটকে রেখেও যদি বা করতে পারতাম, সেক্ষেত্রে আমাদের দেশে কিন্তু 64 ডিস্ট্রিক্টে একই রকম না, সব জেলায় কিন্তু ছড়াতো না, সব জেলায় কিন্তু কমিউনিটি সংক্রমণ এখনো অনেক জেলায় নাই। তো যখনই আপনার মুভমেন্টগুলো বেশি হয় তখন আপনার এই বিভিন্ন জেলায় বেশি করে ছড়ায়। তো এটা হচ্ছে আমাদের সামনে একটা নতুন চ্যালেঞ্জ। এখন সেটা কতটা আপনি সামাল দিয়ে পারবেন, কারণ মানুষ স্বাস্থ্যবিধি যে খুব মানছে সেটা কিন্তু আমরা দেখছি না, তাই না? রাস্তাঘাটে আপনার সবাই তার সব কাজেই করছে, সেই আড্ডা থেকে শুরু করে তার রুটি রুজির কাজ সবই করছে, এবং সে যে খুব সতর্কভাবে শারীরিক দূরত্ব মেনটেন করে কিংবা মাস্ক পরে করছে তাও কিন্তু না। সো এটা একটা চ্যালেঞ্জ, এখন সামনে কিভাবে করবে এটা সময় বলবে আসলে। জি, থাকুন আপনি আমাদের সঙ্গে আমরা আবারও ফিরবো হয়তো আপনার কাছে। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শাহজাহান সিরাজ মারা গেছেন, এই খবরটি আসলে খুবই গুরুত্বপূর্ণ। আমরা জনাব আবু তাহের আপনার কাছে আসতে চাই। সরকার প্রায় গত 4 মাস থেকে আসলে যে করোনা মোকাবেলায় বেশ কিছু ভালো ভালো উদ্যোগও নিয়েছেন, এবং এর মধ্যে কিছু আলোচিত ঘটনা, অপ্রীতিকর ঘটনাও কিন্তু এর মধ্যে উঠে এসেছে। ভুয়া টেস্ট রেজাল্ট তৈরির ঘটনা উঠে এসেছে, যার কারণে আমরা দেখছি যে ইতালি কিংবা বেশ কয়েকটি দেশে আমাদের যারা প্রবাসী বাংলাদেশি রয়েছেন তাদেরকে ঢুকতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এটা আসলে বাংলাদেশের ভাবমূর্তিও ক্ষুণ্ণ হয়েছে। আজকে আমরা দেখলাম যে বাংলাদেশ বিমানকেও 1 কোটি টাকা জরিমানা করা হয়েছে বিধিনিষেধ না মানার কারণে। এইসব বিষয়গুলো নিয়ে আসলে হ্যাঁ, সৌদি আরবে এই ঘটনাগুলো আসলে, এই ভালো যে উদ্যোগগুলো রয়েছে বাংলাদেশের করোনা মোকাবেলা, এই উদ্যোগগুলোকে আসলে যে প্রশ্নের মুখে ফেলছে বৈশ্বিক বাস্তবতা, আসলে আপনার পর্যালোচনা জানতে চাই। থ্যাংক ইউ সো মাচ এগেইন। যেটা আমার কাছে মনে হয় যে বাংলাদেশ গভর্নমেন্ট তো অনেকগুলো ভালো উদ্যোগ নিয়েছেন, এবং আমরা বাংলাদেশ আমি মনে করি অনেক লাকি এই কারণে যে বাংলাদেশে যে এটার যে প্রভাব এবং তার যে অন্যান্য দেশের প্রভাব এবং বাংলাদেশের তার যে করোনার যে প্রভাব, এটা আমার কাছে মনে হয় কম্পারেটিভলি অনেক লো, যেটা যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে আমরা যেটা দেখেছি। তো এক্ষেত্রে তো ডেফিনেটলি বাংলাদেশ অনেক লাকি, এবং গভর্নমেন্ট এ পর্যন্ত যে পদক্ষেপগুলো নিয়েছে, যে সোশ্যাল ডিস্টেন্স, হ্যান্ড ওয়াশের যে ব্যাপার, মোটিভেশন, মাস্ক পরার ব্যাপারটি যে মোটিভেশন, এই বিষয়গুলো তো ডেফিনেটলি গভর্নমেন্টকে ক্রেডিট দিতে হচ্ছে না। বাট একটা জিনিস আমার কাছে মনে হয় যে এখন পর্যন্ত করোনার কোনো ওষুধ আবিষ্কৃত হয় নাই, এখন পর্যন্ত করোনার কোনো টিকা আবিষ্কৃত হয় নাই, এখন পর্যন্ত সারা বিশ্বের ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলেন এবং সারা বিশ্বের যারা আপনার এই সংক্রমণ চিকিৎসা বিশেষজ্ঞ আছেন, তাদের সবার একটি মাত্র উপদেশ হচ্ছে যে সবাইকে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে হবে, সবাইকে মাস্ক পরতে হবে,
সবাইকে হ্যান্ড ওয়াশ করতে হবে, সবাইকে যদি বাইরে যায় বা কোনো সার্ফেসের মধ্যে হাত টাচ করে এমন কিছু হয়, হ্যান্ড গ্লাভস ইউজ করা বেটার। এখন পর্যন্ত এই বিষয়গুলো একবারে বলা যায় যে মানে একটা সবার মতামত এই একটাই যে আপাতত এই জিনিসগুলো মেনটেন করে আমাদের চলতে হবে। আমাদের দেখেন সামাজিক প্রভাব বা সামাজিকতার চেঞ্জটা কিরকম আসছে, যেখানে আগে আমরা যে কোনো অনুষ্ঠান হলে সবাই সবার বাড়ি থেকে দাওয়াত খেতাম, আড্ডা দিতাম, পাশাপাশি বসতাম, আমরা একে অন্যের সিগারেট ভাগ করে স্মোক করতাম, এমন ঘটনা তো ঘটে। কিন্তু এখন অবস্থা এমন দাঁড়িয়েছে করোনার কারণে কেউ কারো বাড়িতে দাওয়াতে যেতে চায় না, কোনো জায়গায় দাওয়াতে গেলে তাদের সবাই দূর দূর বসছে, কেউ কারোর সাথে হ্যান্ডশেক দিলে এখন একটা মানে একটা স্মৃতির বিষয় হয়ে যাচ্ছে আস্তে আস্তে। কারণ আমরা নিজেরাও জি কেউ যদি হ্যান্ডশেক করতে চায় আমরা হ্যান্ডশেক করতে দেই না, বিকজ আমরা এই হাতটাকে এইভাবে ইউজ করতে চাই, রাইট? সো আমার কাছে মনে হয় যেটা যে করোনার আর হ্যাঁ এই বিষয়গুলো এইটা আমাদের সামাজিক পরিবর্তন, আমাদের যে এটাকে অ্যাভয়েড করার জন্য, এই রোগ থেকে সংক্রমণের থেকে বাঁচার জন্য আপাতত আপনার মাস্ক, হ্যান্ড গ্লাভস এন্ড হ্যান্ড ওয়াশ, সোশ্যাল ডিস্টেন্স এগুলো মেনটেন করা, যেগুলো যুক্তরাষ্ট্রে এগুলো নিউ ইয়র্কে এগুলো করেই নিউ ইয়র্ক পরিত্রাণ পেয়েছে। এবং মেয়র প্রতিদিনই অলমোস্ট এভরিডে হি ইজ ব্রিফিং দি প্রেস, এবং প্রেসকে সবাইকে বলতেছেন যে এই বিষয়টি মানে সম্ভব হয়েছে একমাত্র জনগণের অংশগ্রহণের কারণে, যে তাদেরকে আমরা যে ডিরেকশন দিয়েছি এই ডিরেকশনটি ফলো করার কারণে এটা সম্ভব হয়েছে। তা আমার মনে হয় যে বাংলাদেশ সরকার যে ডিরেকশনটি ওনারা এই বিষয়ে করোনা থেকে বাঁচার জন্য যে ডিরেকশন বা যে নির্দেশনা তারা ঠিক করেছেন, নির্দেশনাটি জনগণ কিভাবে মানানো যায় এই বিষয়টি এনশিওর। আর আপনি নির্দেশনা দিলেন কিন্তু জনগণ মানে, যেমন গতকালকে ডক্টর আব্দুল্লাহর সাথে আমার কথা হচ্ছিল, উনি বলছেন যে অনেকেই দেখা যাচ্ছে কোনো নির্দেশনাই মানছে না। এটা আমার মনে হয় যে এটি জাতির জন্য খুবই দুর্ভাগ্যজনক এবং আমাদের জন্য খুব বিপজ্জনক। এই বিষয়টি আমাদের মনে রাখতে হবে। আর যেটা আপনার অনিয়মের কথা আসছে, আমাদের দেশের বিচার বিভাগকে আমার মনে হয় যেটা ঘোড়ায় আসতে হবে। হ্যাঁ, তাৎক্ষণিক যে ঘটনাগুলো ঘটছে এগুলো বিচার তো অবশ্যই করতে হবে, বাট আমাদের মেক শিওর করতে হবে যে ল এনফোর্সমেন্ট এন্ড বিচার বিভাগ এই দুটো স্বাধীনভাবে কাজ করবে। তাহলে দেখা যাবে যে এরা কারো চাদরের আড়ালে গিয়ে নিজেদেরকে লুকাতে পারবে না, কারো চাদর ব্যবহার করে নিজেরা হ্যাঁ। তো এটা একটা সমাধান হওয়া উচিত। যে বিষয়গুলো হচ্ছে এটা তো একটা জাতির মুখে তারা কলকলেপন করে দিচ্ছে, রাইট? এদের বিচার হওয়া উচিত এবং এটা ফিউচারে যাতে অ্যাভয়েড করা যায় এই জন্য আমি মনে করি আমাদের ল এনফোর্সমেন্ট এবং বিচার বিভাগ এটা নিয়ে বহুদিন থেকে কথা হচ্ছে বাংলাদেশের এই বিষয়গুলো নিয়ে, এই দুটোকে একেবারেই স্বাধীনভাবে কাজ করার যে সুযোগ দেওয়া হয়, তাহলে যারা এই ধরনের অপকর্মের হোতা এরা এই ধরনের অপকর্ম করার সাহস। জি ধন্যবাদ, আপনি থাকুন আমাদের সঙ্গে। জি বলুন। আপনাদের থ্যাংক ইউ। আমার যদি আর কোনো কিছু বলার না থাকে তাহলে আমরা আপনার কাছে হয়তো আরো একবার ফিরবো আমরা, যদি আপনি থাকতে চান আর কি, আপনার কাছে আরো একবার ফিরতে চাই। কতক্ষণ লাগতে পারে আপনার এনি আইডিয়া? আচ্ছা আমি আসছি আপনার কাছে আসছি। আমরা একটু ডক্টর আব্দুল আজিজ আপনার কাছে আসতে চাই। নমুনা পরীক্ষার রিপোর্ট দিতে আমরা দেখছি যে অনেক সময় দেরি হয়, যার কারণে আপনি একজন চিকিৎসক হিসেবে আসলে কি বলবেন যে এতে আমাদের সংক্রমণ ঝুঁকি নিশ্চয়ই বাড়ছে? আপনাকে ধন্যবাদ। আসলে নমুনা পরীক্ষা করতে কালকে দেখলাম একটা টিভি চ্যানেলে দেখালো যে সবারে 7 দিন থেকে 10 দিন লাগতেছে রিপোর্ট পাতে। আসলে এটা কিন্তু হওয়ার কথা না। একটা নমুনা পরীক্ষা 24 ঘন্টা ম্যাক্সিমাম 48 ঘন্টার মধ্যে রিপোর্ট পাওয়ার কথা। অনেক ক্ষেত্রে কিন্তু অনেকের 12 দিন 16 দিনও লেগে যাচ্ছে। না, এটা বললাম যে এটা কখনো হওয়ার কথা না। কারণ হচ্ছে যে পিসিআর মেশিনের মাধ্যমে এই টেস্টগুলো করা হচ্ছে, সেটা টেস্ট করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, 3 ঘন্টার মধ্যে রিপোর্ট পাওয়ার কথা। তারপরে ধরে নেন আমরা 24 ঘন্টা না হলে 48 ঘন্টার মধ্যে অবশ্যই রিপোর্ট পাওয়ার কথা। এই যে দেরি হচ্ছে কেন সেটা আমাদের কাছে বোধগম্য না। আমরা মনে করি যারা নমুনা কালেকশন করছে তারা দ্রুত সময়ের মধ্যে ল্যাবরেটরিতে স্যাম্পলগুলো পৌঁছানো উচিত, এবং যারা ল্যাবরেটরিতে কাজ করতেছে তাদেরও উচিত দ্রুত সময়ের মধ্যে রিপোর্ট দেওয়া। কারণ হচ্ছে যে একটা রোগী আক্রান্ত হলো, আপনি 7 থেকে 10 দিন বা 12 দিন পরে যদি রিপোর্ট পান, এর মধ্যে তো রোগী খারাপ হয়ে যাবে। অনেক রোগী যে তার রিপোর্ট পাতে যদি দেরি হয়ে যায় তাহলে তার ট্রিটমেন্ট শুরু হবে না। আমরা যদিও বলতেছি এখন করোনার স্পেসিফিক কোনো ট্রিটমেন্ট নেই, কিন্তু সাপোর্টিভ ট্রিটমেন্ট তো আছে। অথবা যারা ধরে কোমরবিডিটি আছে, একটা রোগী হাইপারটেনশন আছে, তার অ্যাজমা আছে অথবা শ্বাসকষ্ট আছে, তার কিডনিতে সমস্যা আছে, হাইপারটেনশন আছে, এরকম রোগীগুলো করোনা আক্রান্ত হলো, দেখা যাচ্ছে তাদের কোমরবিডিটির জন্য রোগীগুলো খারাপ হয়ে যাচ্ছে। বেশি ঝুঁকিতে পড়তে পারে। যদি চিকিৎসাই শুরু না হয় তাহলে কিন্তু দেখা যাবে যে রোগী আরো দ্রুত খারাপ হয়ে যাবে। যার জন্য আমরা মনে করি যে যত দ্রুত সম্ভব
রিপোর্টগুলোকে রোগীদের কাছে পৌঁছানো উচিত। যদি পজিটিভ হয় তাহলে তো চিকিৎসার আওতায় আনতে হবে, আর নেগেটিভ হলে কিন্তু সেই অনেক সময় ফলস নেগেটিভ হতে পারে। সেই ফলস নেগেটিভ হলে পরে যদি সিমটম থাকে যে রোগীর গলা ব্যথা আছে, তার সর্দি আছে, কাশ আছে, শরীর ব্যথা আছে, চেস্টে ইনফেকশন আছে, ওতে নিউমোনিয়া আছে, কিন্তু দেখা যাচ্ছে রিপোর্ট আসছে কোভিড নেগেটিভ, সেটাও কিন্তু আবার রিপিট করে দেখতে হবে যে তার আসলে নেগেটিভ, কারণ নেগেটিভ রিপোর্টই ফলস নেগেটিভ হতে পারে। সেগুলো আমাদের করতে হবে। যে একটা রিপোর্ট পাতে যদি 7 থেকে 10 দিন বা 12 দিন লাগে, তাহলে সেকেন্ড রিপোর্ট তো হওয়ার কোনো স্কোপই থাকে না, যদি রিপোর্টটা কি বলে ফলস নেগেটিভ হয়। যার জন্য আমরা মনে করি যে কোনো একটা রিপোর্ট 24 ঘন্টা না হলে ম্যাক্সিমাম 48 ঘন্টা, 72 ঘন্টার উপরে কখনো যাওয়ার কোনো স্কোপ নেই। এর মধ্যে রিপোর্ট দিতে হবে, না হলে রোগীকে আমাদের মৃত্যু হার বেশি হবে, আমরা হতাশা ভুগবো, আমরা রোগীদের কোনো অবস্থায় সান্ত্বনা দিতে পারবো না, চিকিৎসা দিতে পারবো না। এটা কখনো কাম্য হতে পারে না। আমরা মনে করি যে অবশ্যই 24 ঘন্টা না হলে 48 ঘন্টা, 72 ঘন্টার মধ্যে অবশ্যই রিপোর্ট দিতে হবে, না হলে রোগীদেরকে আমরা বাঁচাতে পারবো না, রোগীরা আরো বেশি খারাপ হবে। এখনো আমাদের মৃত্যুর হার কম, এই মৃত্যুর হার কম ধরে রাখতে হলে আমরা চাই না একটা মানুষের জীবন হানি হোক। এই মানুষগুলোকে রক্ষা করতে হলে যত দ্রুত সম্ভব ওদেরকে রিপোর্ট দিতে হবে। সেই রিপোর্টটা অবশ্যই অথেন্টিক হতে হবে, এবং মানুষের সেবার জন্য সবাই একযোগে কাজ করলেই আমরা মনে করি সেই জিনিস থেকে আমরা রক্ষা করব। জি, নিশ্চয়ই। আবার একটা জিনিস বলি, জি, আবার একটা বলি যে আমাদের যে জিনিসটা, আমাদের মানুষকে সচেতন হতে হবে, এবং আমাদের সোশ্যাল ট্রান্সমিশন অর্থাৎ একজন থেকে আরেকজনের বিস্তার এটা বন্ধ করতেই হবে, না হলে আমরা এই জাতিকে রক্ষা করতে পারবো না। যার জন্য সবাইকে সচেতন হতে হবে এবং সবাইকে বিবেকবান হতে হবে, তাহলে আমরা এই রোগ থেকে খুব দ্রুত সময়ের মধ্যে পরিত্রাণ পাবো। নিশ্চয়ই এদিকে কর্তৃপক্ষ নজর দিবেন। আপনি থাকুন আমাদের সঙ্গে। কুদ্দুস আফরাদ, আপনার কাছে আসতে চাই, ঈদের জামাতে 13 দফা নির্দেশনা দিয়েছেন আজ, এবং একই সাথে হাটে পশু কিনতে দুজনের বেশি যেতে পারবেন, এবং হাটও কিন্তু সীমিত করা হয়েছে বিভিন্ন অঞ্চলে। এসব বিষয়ে যদি আপনার কিছু বলার থাকে। সরকার যে কাজগুলো করা দরকার সেই কাজগুলো সরকার করে যাচ্ছে। আমাদের দেশে অধিক জনসংখ্যার দেশে সরকার খুব বেশি ইমপ্লিমেন্টেশন করতে পারে না। তারা দিয়েছে এখন পালন করা দরকার নাগরিক পর্যায়ে আমাদের ক্ষেত্রে যেটা হয়, আমি গত শুক্রবারের আগে শুক্রবার এগিয়ে যাচ্ছি, দেখলাম রাস্তার আশেপাশে সামান্যতম দূরত্ব বজায় রাখছে না, সবাই গা ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে নামাজ পড়ছে। একই অবস্থা হবে ঈদের সময়ও। কোথাও কোথাও এখন হাসি তামাশা অর্থাৎ কিছুই হচ্ছে না, এরকম একটা প্রচারণা চলতেছে, খুব একটা হচ্ছে না। এটা আমরা সাধারণত ধর্মীয় প্রতি সাংঘাতিক ভাবে অন্ধভাবে যারা অনুশীলন করে তাদের মধ্যেই দেখি। আবার এই যে হাট বাজারের কথা যে বললেন, পশুর হাটে, হ্যাঁ, দুজনে বেশি যাতে না যায়। গরু কেনাতে সাধারণত 2-4 জন যায়, এটা বরাবরই যায়, এবং এবারও যেতে হবে। পশু কিনে দুজনে নিয়ে আসা বা চয়েস করা, সব ক্ষেত্রে এই নির্দেশনা মানাটা খুব কষ্ট হয়ে যাবে। তবে হ্যাঁ, যদি সবাই একটু সতর্ক হই, আর পরে আরেকটা কাজ করা যেতে পারে, যেরকম ঢাকা সিটিতে মাত্র 11টা পশুর হাট দিয়েছে দক্ষিণে, উত্তরে দিয়েছে তেমনই, উত্তরের গুলো খুব একটু ভালো জায়গায় খোলামেলা জায়গায় পড়েছে, কিন্তু ঢাকা দক্ষিণের যেসব জায়গায় হাটগুলো দিয়েছে এগুলো খুবই জনবহুল এরিয়া। আমি বরঞ্চ আরো ভাবছিলাম, এটা আমার ভাবনা ছিল, এই ভাবনা ইমপ্লিমেন্টেশন করার সময় নেই, এইটা না করে যদি ছোট ছোট করে আর একটু বেশি হাট দিত, এবং তারা সীমিত, এখানে কিন্তু তাদের স্বেচ্ছাসেবক ভলেন্টিয়ার যেটা আছে কড়াকড়ি ভাবে রাখা যেত, দূরত্ব বজায় রাখা, পশু সারি সাজানোর ব্যবস্থাটা দূরত্ব বজায় রেখে করা, তাহলে আর একটু ভালো হতো। যাই হোক, আমাদের এই জায়গাটা হচ্ছে আমাদের নাগরিক পর্যায়ে যারা আছি, আমরা যারা ভোক্তা, আমরা যারা এইসব নিয়ে কাজ করি, লেখালেখি করি, সবারই যার যার জায়গা থেকে আমরা সতর্ক করি এবং দায়িত্ব পালনে নাগরিকদেরকে আর একটু উদ্বুদ্ধ করি, তাহলে অনেকটা সম্ভব, তবে পুরোপুরি সম্ভব না। জি, থাকুন আপনি আমাদের সঙ্গে। নুরুল ইসলাম হাসিব, রিপোর্ট দিতে দেরি হয়, টেস্ট জালিয়াতি, এসব বিষয়গুলোতে ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে, এবং সামনে কোরবানির ঈদ রয়েছে, যে বিষয়গুলো কুদ্দুস আফরাদও বলছেন, সাধারণ মানুষকেও কিন্তু দায়িত্বশীল হতে হবে। আপনার কি বলবেন আসলে এইসব ক্ষেত্রে? একটা হচ্ছে যে আপনি একটা না পারলে আরেকটা দেওয়া, এরকম কিছু একটা বিষয় আছে। ফর এক্সাম্পল, যদি আপনি রিপোর্ট তাড়াতাড়ি না দিতেই পারেন, সেক্ষেত্রে আবার অন্য ব্যবস্থা করতে হবে।
সেটা কিরকম, যে হাসপাতালের সার্ভিসটা বাড়াতে হবে এবং তার আরেকটু পিছনে আসতে হবে যে আপনাকে আমাদের কিন্তু এই ডিজিজের প্রতি আমাদের সোশ্যাল স্টিগমা এবং যে ফিয়ার ভয়, এটা কিন্তু এখনো তীব্র এবং এটা আমরা কমাতে পারি নাই বলে আমাদের ডিজিজ মোকাবেলায় এক ধরনের ঝামেলা হচ্ছে। এটা আসলে সবকিছুই কিন্তু সায়েন্স। একটা জিনিস মাথায় রাখবেন, এই রোগের কিন্তু প্রতিটা জিনিস সায়েন্স। যে মানুষ যে তথ্য লুকায় সেটাও কিন্তু একটা সায়েন্স, একটা কারণে লুকায়। কারণ ওই যে বললাম সামাজিক সামাজিক সমস্যা, আপনার ভয়, এটার কারণে। তো আমি এটা কেন বলছি, কারণ হচ্ছে কি, আপনি ধরুন এখানে আপনার যদি ঠিক আছে আপনার এটা হচ্ছে যে আপনি রিপোর্ট দিতে দেরি হচ্ছে, বা আমি এখন অনেক মানুষকে টেস্ট করার ক্যাপাসিটি নাই, কিডসের সমস্যা। সো এখানে এই রোগটার যে সিমটমগুলি, আপনার জ্বর হয়, তাই না? জ্বর, মূলত জ্বর হয়, একটু কাশি হয়, এটা হচ্ছে বেসিক সিমটম যখন আপনার এটা ইনফেকশাস থাকে। তো জ্বর হলে সে আইসোলেশনে থাকবে এবং সে যদি আপনি যদি তাকে অ্যাক্সেস দিতে পারেন চিকিৎসার, সে যদি হাসপাতালে যায়, চিকিৎসকরা কিন্তু তার দুই একটা ব্লাড টেস্ট এবং এক্স-রে করে তাকে একটা সিস্টেমে নিয়ে আসতে পারে। এই ডিজিজের কিন্তু মূল চ্যালেঞ্জ যদি দেখেন, একটা হচ্ছে মানুষ থেকে মানুষের ছড়ানো, আর একটা হচ্ছে এটা মৃত্যু। হ্যাঁ, এখন এটার বড় পোর্শন কিন্তু এমনিতেই ভালো হয়ে যায়, এটা সেলফ লিমিটিং ডিজিজ, আর 80% এমনি ভালো হয়। তো অন্য যে পার্সেন্টেজগুলি খারাপ হয় তার মূল কারণ থাকে হচ্ছে তার অক্সিজেন লেভেলটা হঠাৎ করে ফল করে যায়, তাই না? সে অক্সিজেন ফল করে যায় এবং হচ্ছে এবং লাঙে খুব সিরিয়াসলি আপনার এটা এফেক্ট করে। এবং সেক্ষেত্রে যদি আপনি প্রপার আইসোলেশনটা, ওইটি বললাম, যদি আপনার এই ধরনের ভয় বা সামাজিক সমস্যা না থাকে, তখন একটা সেলফ ডিসক্লোজার থাকে যে আমার জ্বর হয়েছে, আমি এখন আইসোলেশনে চলে গেলাম। তারপর হচ্ছে আমি আমার অক্সিজেন মনিটর করলাম। একটা অক্সিমিটারের দাম কিন্তু খুব বেশি না। এখন আমরা সবাই অ্যাপার্টমেন্টে থাকি, একটা অ্যাপার্টমেন্টে যদি 20টা ফ্ল্যাট থাকে, ওইখানে যদি একটা অক্সিমিটার থাকে, 2-2,500 টাকা কিনে রাখলাম, তো ওই পুরো অ্যাপার্টমেন্টের লোকজন কিন্তু এটা ব্যবহার করতে পারে। জাস্ট ওই হাতটা ওই তখন একটু মানে ব্যবস্থাপনার জায়গাগুলোতে আরো উন্নত করার সুযোগ রয়েছে যদি ব্যবস্থাপনা সুযোগ রয়েছে। মানে হচ্ছে আমি যে এটা অল্টারনেটিভ ওয়ে বলছি, কারণ টেস্ট আমি এটা বলে তো লাভ নাই, কারণ এটা বাড়ছেও না, এটা সুযোগ। আমি বলছি অল্টারনেটিভ কি হতে পারে, সেগুলো হচ্ছে যে আপনার এটা সায়েন্টিফিক অ্যাপ্রোচে যেতে হবে, যে কেন হচ্ছে আপনার এত সামাজিক ভীতি, কেন হচ্ছে মানুষ ভয় পাচ্ছে, এবং হসপিটাল সেবা। হ্যাঁ, এই জায়গাগুলি যখন আপনি অ্যাড্রেস করবেন, তখন দেখবেন এই ডিজিজ মোকাবেলাটা একটু অন্যদিকে ঘুরে গেছে, একটু বেটার হবে। আমি সেটাই বলছি আর কি। যে আমরা ফিরবো এই ব্যবস্থাপনার জায়গা আপনার কাছে আরো শুনবো আমরা, সময় একদম শেষ পর্যায়ে। আমরা আবু তাহের, আপনি নিশ্চয়ই আমাদের সঙ্গে আছেন এখনো। সুস্থ হওয়ার হার বাংলাদেশে এখন মোটামুটি ভালোই রয়েছে। আপনারা আমেরিকাতে আছেন, আমেরিকাতে কিন্তু অনেক ভয়াবহ পরিস্থিতি আপনারা লক্ষ্য করেছেন। আপনার শেষ মন্তব্যটুকু যদি 1 মিনিটে শেষ করেন। আমি যেটা বলবো যে আমেরিকার যে প্যান্ডেমিক, আমেরিকার যে পিক জোন, মানে আমেরিকার যে জিনিসটা ঘটেছিল প্রথম দিকে, এটা আমার কাছে মনে হয় যে আমরা আমাদের এখানে বোধহয় আমাদের চিকিৎসক ভাই আছেন, উনি হয়তো আরো ভালো করতে পারবেন, যে আমেরিকার প্রথমে যে ধাক্কাটা এসেছিল, এই ধাক্কাটা এমন ছিল যে আমেরিকান চিকিৎসক সমাজ তারা এইটার সাথে মোটেই পরিচিত ছিলেন না, তারা প্রস্তুত ছিলেন না, পরিচিত ছিলেন না এই ডিজিজের যে বিহেভিয়ার, তার যে প্রকার, তার যে ক্যারেক্টার, এই বিষয়ে একেবারেই তারা মানে অবহিত ছিলেন না, তারা অভিজ্ঞ ছিলেন না। বাট আমার কাছে মনে হয়েছে যে এখন যুক্তরাষ্ট্রে যদিও এটা নির্মূল হয় নাই, এখনো যদিও মৃত্যুহারও এখনো আছে, বাট তারপরেও চিকিৎসকরা তাদের এই রোগের বিহেভিয়ার, তাকে কিভাবে হ্যান্ডেল করতে হবে, যদি এটা ঔষধ নাই এখন পর্যন্ত, বাট তারপরেও তাকে বেটার ওয়েতে কিভাবে হ্যান্ডেল করতে হবে, এই বিষয়গুলো তারা বুঝতে পেরেছেন। যেমন আগে যাদের যেটা বলা অক্সিজেন স্যাচুরেশন যখন কমে যেত, তার একমাত্র পথ ছিল যে ভেন্টিলেশন নিয়ে ঢুকানো। এখন দেখা যাচ্ছে যে ভেন্টিলেশন যাদেরকে ঢুকানো হয়েছে তাদের ম্যাক্সিমামই ফিরে আসতে পারে না। আসার পরে তাদের লাং এত বেশি উইক হয়ে যায় যে লাংকে আবার সচল করতে তাদেরকে অনেক সময় আপনার অনেক ধরনের হেল্প দরকার। আবার কারো লাং এত বেশি হয়ে যায়, ডিপেন্ডেন্ট হয়ে যায়, যে এটাকে আর রিভাইভ করা মোকাবেলার বিষয়গুলোতে কি রাইট। সো আমার কাছে যেটা মনে হয় যে এই প্রেক্ষাপটকে সামনে রেখে আমাদের দেশেও যদি যে রোগীদের কিভাবে হ্যান্ডেল করব, এই রোগের প্রকৃতি কি, যেমন আগে সবাইকে অক্সিজেন যেটা ভেন্টিলেশন দেওয়া হতো, এখন এখানে ডাক্তাররা অনেক সময় শুয়ে রাখেন উপুড় করে, সেজদার কায়দায়।
জি, আমাদের শেষ করতে হবে, মানে আমরা বুঝতে পেরেছি আপনার কথা যে আমাদের এক সময় একদম শেষ পর্যায়ে মোকাবেলার বিষয়গুলোতে আসলে আমেরিকাতে যেভাবে তারা বুঝেছে সেটি আসলে বাংলাদেশেও সেই বিষয়টি আস্তে আস্তে সামনের দিনগুলোতে অনেকটা সক্ষম হবে। সক্ষমতার জায়গাগুলো বাংলাদেশের বাড়ছে এবং আরো বাড়বে। আমরা ডাক্তার আব্দুল আজিজ আপনার কাছে আসতে চাই একদম 30 সেকেন্ড আপনার শেষ মন্তব্যটুকু জানতে চাই যে মহামারীকে কেন্দ্র করে স্বাস্থ্য খাতের দুর্নীতি অনিয়মের যে কলঙ্ক সেটি মোচন করে আসলে ব্যবস্থাপনা আরো উন্নত করে কিভাবে এগিয়ে যেতে পারে 30 সেকেন্ডে যদি আপনি শেষ কথা বলেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আপনি দেখছেন যে এই দেশের ফ্রন্টলাইনের যে ডাক্তার, আমার মনে হয় এই ডাক্তার সমাজ যদি ডেফিনেটলি সবচেয়ে প্রথমের দিকে আমাদের কিছু সমস্যা ছিল, সেই সমস্যা আমরা ইতিমধ্যে কেটে উঠছি। আমাদের ডাক্তাররাও কিভাবে এই রুগীগুলোকে কি বলে সেবা দিতে হবে সেই দিক দিয়ে তারা এখনো অভিজ্ঞ। প্রথমের দিকে কিছু অবসালা ছিল, সেই দিক দিয়েও আমরা অনেকটা উন্নত। আমি মনে করি যে এখন যেভাবে চলছে সরকারি হাসপাতালগুলো বা বেসরকারি হাসপাতালগুলো যেমন 50 বেডের উপরে হলে তাদেরকে করোনা রোগী ভর্তি করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে, সরকারি হাসপাতালগুলো ক্যাপাসিটি বাড়ানো হচ্ছে এবং বেশি রোগী ভর্তি করা হচ্ছে। তাতে দেখা যাচ্ছে যে রোগীগুলো এখন সঠিক সেবা পাচ্ছে, যখনই হাসপাতালে ভর্তি হচ্ছে তারা সুষ্ঠু সেবাগুলো পাচ্ছে। এবং যেটা একটা কথা বলে আমার পূর্ববর্তী বক্তা একটা জিনিস বলে গেছেন যে ডায়াগনোসিস করতে যদি দেরি হয়, একটা জিনিস মনে রাখেন যে যখনই একটা রোগীর ধরেন সিমটম আছে কিন্তু ডায়াগনোসিস হলো, ওই রোগীটা কিন্তু 1000 জন মানুষকে ছড়াতে পারে। যার জন্য আমি আমাদের শেষ করতে হবে একদম শেষ পর্যায়ে। আমরা কুদ্দুস আফরাদ আপনার কাছে 30 সেকেন্ডের জন্য আসতে চাই। অব্যবস্থাপনার দায় নিতে চান না কেউ, অনিয়ম সত্য নাগরিকরা আশায় থাকেন যে এইসব অব্যবস্থাপনা দূর হয়ে ব্যবস্থাপনায় ফিরবে। আপনার শেষ কথা জানতে চাই 30 সেকেন্ডে যদি বলেন। কুদ্দুস আফরাদ আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? আমি মনে করি আমার শেষ কথা হচ্ছে যে আমরা যতটা দ্রুত পারবো আমরা যার যার জায়গা থেকে একটু সচেতনতা বাড়িয়ে আমাদের স্বাস্থ্য যে বিধিগুলো এগুলো ফলো করতে হবে, কঠোরভাবে ফলো করতে হবে। সামাজিকভাবে সামাজিক সোশ্যাল যে সংগঠনগুলো আছে তাদেরকেও দায়িত্ব নিয়ে এসব প্রচারণা অংশ নিতে হবে। জি, ধন্যবাদ। একদম নুরুল ইসলাম হাসিব আপনাকে দিয়ে শেষ করতে চাই। ব্যবস্থাপনার জায়গায় আপনি বলছেন এইসব আলোচনা ঘটনা দুর্ঘটনা শেষ করে করোনা মোকাবেলায় আপনার শেষ কথা জানতে চাই, 30 সেকেন্ডে শেষ করবেন। শেষ কথা হচ্ছে আসলে সবার প্রতি একটা অনুরোধ যে এই ঈদটা অ্যাটলিস্ট আমরা যেন একটু চেষ্টা করি যে আমরা এবার একটু ঈদটা না করি, কারণ সামনে আমরা আবার করতে পারবো, আরো সময় আসবে, তাই না? যে যার জায়গা থেকে এবার বাসায় থাকি, এটা যদি আমরা মানে এভাবে করতে পারি, সবাই সতর্ক থাকি, নিশ্চয়ই সবাই সতর্ক থাকবেন। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আবু তাহির এবং আমাদের সঙ্গে নুরুল ইসলাম হাসিব, ডক্টর মোহাম্মদ আব্দুল আজিজ এবং আরো যুক্ত হয়েছেন কুদ্দুস আফরাদ। আপনাদের চারজনকেই ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য। প্রিয় দর্শক, মহামারী কালে জীবন জীবিকার স্বাভাবিক এই সময় সবার জন্যই ঝুঁকিপূর্ণ। মহামারীর এই ঝুঁকি মোকাবেলা করতে সবাইকে থাকতে হবে সতর্ক, মানতে হবে বিধিনিষেধ। আজ এই পর্যন্তই, একই সময় আগামীকাল আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।